ঘড়িতে বাজে 7:30 আর আমরা আমাদের জার্নি শুরু করছি ভারতের কয়লার রাজধানী ধানবাদের উদ্দেশ্যে। শিল্প শহর হলেও ধানবাদ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমরা এক্সপ্লোর করব ধানবাদের সেই অগাধ প্রাকৃতিক সৌন্দর্য। তো লেটস গো টু ধানবাদ উইথ ভালোবেসে কবিতা ও ভ্রমণ। বেরিয়ে পড়লাম বর্ষার এক সকালে আমাদের গন্তব্যযাত্রায়। এর আগে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, তবে ধানবাদ যাচ্ছি এই প্রথমবার। তার উপর রোড ট্রিপ মানেই উৎসাহটা বেড়ে যায় আরও বহুগুণ। ইচ্ছে মতো দাঁড়িয়ে পড়া যায় রাস্তার সৌন্দর্য দেখতে, তো কখনো বা দরকারে দুদণ্ড রেস্ট নেওয়া যায় রাস্তার পাশে দাঁড়িয়ে। বর্ধমান যাওয়ার রাস্তায় পড়ল বিখ্যাত সিমলাগড় কালী মন্দির। বর্ষার সবুজ মাখা ভেজা রাস্তাকে সঙ্গী করে এগিয়ে চলল আমাদের গাড়ি। সবুজের স্নিগ্ধতায় চোখ যেন জুড়িয়ে যায়। বর্ষার আকাশের মেঘ মুছে দিয়ে উপস্থিত হলো সাদা পেঁজা তুলো মাখা ঘন নীল শরতের আকাশ। এরকম আকাশ দেখলেই মনে কেমন যেন পুজোর বাঁশি বেজে ওঠে। প্রবেশ করলাম বর্ধমান আর ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম শক্তিগড়ে। আমরা বর্তমানে ঢুকে গেছি আর আমরা দাঁড়িয়েছি শক্তিগড়। আর শক্তিগড় মানেই হলো ল্যাংচা। যতই কন্ট্রোভার্সি থাক না কেন, ল্যাংচার জনপ্রিয়তা কমবে না এতটুকু। আবার চলা শুরু করলাম আর ঠিক করলাম গন্তব্যে পৌঁছানোর আগে আর কোথাও দাঁড়াবো না। কখনো মেঘের আনাগোনা তো কখনো ঝলমলে সোনালি রোদে কেমন যেন সব এলোমেলো হয়ে যায়। মন যেন পাড়ি দিতে চায় অজানা কোন সুদূরে। ঘড়িতে তখন বাজে বেলা 1টা। পৌঁছে যায় ধানবাদ। হঠাৎ ঘটে এক অযাচিত ঘটনা, টায়ার পাংচার। ধানবাদ পৌঁছে গেছি। আমরা এখন চলেছি ভাতিন্ডা ফলস দেখতে, কিন্তু মাঝখানে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। মনে হচ্ছে কত তাড়াতাড়ি সারানো হবে আর কত তাড়াতাড়ি আমরা ভাতিন্ডা ফলস দেখতে পাবো। হয়তো ভাবছেন এই পরিস্থিতিতে হাসছি কেন। ট্রাস্ট মি, বেড়াতে গেলে আমি যাবতীয় মন খারাপ, দুঃখ, চিন্তা থেকে একেবারে মুক্ত হয়ে থাকি। যাই হোক, গাড়ি রিপেয়ার করে ধানবাদের মেন সিটি ঢুকতে ঢুকতেই বেশ বেলা হয়ে গেল। তাই ঠিক করলাম হোটেলে না ঢুকে ভাটিন্ডা ফলস দেখতে চলে যাব। রাস্তার পাশেই টায়ারের দোকান, সেখান থেকে নতুন টায়ার কিনে নেওয়া হলো। আর তার পাশেই বিক্রি হচ্ছে বিখ্যাত লিট্টি চোখা। লিট্টি চোখা আর সাথে থাকা খাবার দিয়ে লাঞ্চ সারলাম। ধানবাদ সিটি থেকে ভাটিন্ডা ওয়াটারফলস বেশ অনেকটা দূরে, প্রায় 25 কিলোমিটার। রাস্তার জ্যামজটের জন্য আর গুগল ম্যাপের ভোগান্তিতে সময় লাগলো আরও কিছু বেশি। আমরা এখন নিয়েছি লিট্টি চোখা, যা ঝাড়খণ্ড ও বিহারের জনপ্রিয় খাবার। এটার বাইরের অংশটা মূলত গমের আটা দিয়ে তৈরি, আর ভেতরে ছাতু ও বিভিন্ন মশলার পুর দেওয়া থাকে। টেস্ট বেশ অন্যরকম। লালমাটির রাস্তা ধরে গাছগাছালির মধ্যে দিয়ে এগিয়ে চললাম অদেখা এক জলপ্রপাতের উদ্দেশ্যে। বর্ষা শেষ হয়নি এখনো, তবে শরতের আবির্ভাবের বার্তা প্রকৃতি যেন আগেই ছড়িয়ে দিচ্ছে লতায় পাতায়, মেঘে মেঘে। বর্ষা স্নাত গাছপালা ঝলমলে রোদের পোশাক পরে শ্যামল হাসি ছড়িয়ে দিচ্ছে প্রকৃতির সর্বত্র। আমরা কোনো জায়গা বেড়াতে গেলে কোনো একটা নির্দিষ্ট সময় ফেভার করি, তবে উপলব্ধি হয় প্রকৃতির রূপে এত বিভিন্নতার স্বাদ শুধু শীতকাল বা বর্ষাকালেই সীমাবদ্ধ নয়। একটু পরে সামনে দেখতে পেলাম বিনোদ বিহারী মাহাতো পার্কের গেট। বিনোদ বিহারী মাহাতো একজন বিখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ।
1972 সালে তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রতিষ্ঠা করেন এবং পৃথক ঝাড়খণ্ড রাজ্য গড়ে তোলার পেছনে অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। পার্কের মধ্যে দিয়ে এগিয়ে গেছে আঁকাবাঁকা লাল মাটির রাস্তা আর ঘন অরণ্যের সারি। মন গুনগুনিয়ে গেয়ে ওঠে, ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা, যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া, চেনা চেনা সুরে আসছি ফিরে ফিরে, ভাবনারা কেন যে আজ দিশেহারা। মন্দির ঘেরা উঁচু পাথরের নিচে দেখা পেলাম এক উচ্ছল জলপ্রপাতের। ওই যে দূরে কাজলা মেঘ আর সবুজ বনানীর মাঝে অদম্য এক প্রবাহ। টিকিট কেটে পা বাড়ালাম উতরাই পথে। ধানবাদ শহরের জ্যামজট পেরিয়ে আর লোকজনকে জিজ্ঞাসা করে রাস্তা খুঁজতে খুঁজতে অবশেষে পৌঁছে গেছি ভাতিন্ডা ফলস। এখন বেজে গেছে বেলা 3টে। দিনের আলো শেষ হতে চলেছে আর তার উপর আকাশে মেঘের আনাগোনা। অসাধারণ সুন্দর এক ওয়াটারফল, আর বর্ষায় তার রূপ হয়ে উঠেছে আরো দুরন্ত, আরো উচ্ছল। আকাশে মেঘ, অল্প স্বল্প বৃষ্টিও শুরু হয়েছে, আর বর্ষাকালে জলপ্রবাহের এই ভয়ঙ্কর রূপ। অসাধারণ এক ওয়াটারফল। এটি একটি 3 টায়ার ওয়াটারফল। 3টি ধাপে ধাপে জল এসে নামছে, তারপর বয়ে যাচ্ছে সমতল ভূমির মধ্যে দিয়ে। বর্ষায় দুরন্ত, উচ্ছল, অসাধারণ এক জলপ্রপাত। পাশেই আছে পিকনিক স্পট, অনেকে এখানে পিকনিক করেন, আর জলপ্রপাত থেকে উঠেই আছে একটি মন্দির। জলপ্রবাহের জল এত বেড়ে গেছে যে ওপরে নিষেধাজ্ঞা আছে এই সবুজ দড়ির ওপারে যাওয়ার জন্য, কিন্তু অনেক পর্যটক কি তা শুনছেন না এবং জলপ্রপাতের একদম কাছে গিয়ে ফটো তোলার চেষ্টা করছেন। আর সত্যি বলতে কি সেই ইচ্ছাটা আমারও হচ্ছে। আর প্রথমে ভেবেছিলাম বৃষ্টি পড়ছে, তারপরে খেয়াল করলাম জলপ্রপাতের জলে স্রোত এত বেশি যে সেই জলে ভিজে যাচ্ছি এত দূরে দাঁড়িয়ে থেকে। বইতে দাও আমায়, হারিয়ে যেতে দাও, খোঁজ নিলে তুমি ধরা দেব আমি, গল্প শোনাবো জলোচ্ছ্বাসের সুরে, ভুলে গেলে ঝরে পড়বো মেঘের ভিড়ে, চোখের নীরে। পরন্ত বেলায় সারাদিনের ক্লান্তি জাপটে ধরল। তখন মনে হচ্ছে কতক্ষণে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে রেস্ট নেব। 45 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম হোটেলে। আমরা ছিলাম ঝাড়খণ্ড গভর্নমেন্টের হোটেল রতন বিহারে। ঝাঁচকচকে ও আভিজাত্যময় না হলেও অবস্থানগতভাবে যথেষ্ট ভালো ও খরচও খুব কম। এসি ডাবল বেডেড রুম 1300 টাকা ও নন এসি ডাবল বেডেড রুম মাত্র 800 টাকা।
গতদিন ভাটিন্ডা ফলস দেখে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর ওয়েদারটাও ছিল ভীষণ গরম, তাই আমরা কালকে বিকেলের পর হোটেলে ফিরে এসেছিলাম। আমরা ধানবাদে আছি হোটেল রতন বিহারে। এখন বাজছে ঘড়িতে 9:30, আর আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। এখন আমরা প্রথমেই যাব তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। পরের দিন ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে। প্রথম গন্তব্য ছিল ধানবাদ শহর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত তোপচাঁচি লেক। ধানবাদ সিটি থেকে বেরিয়ে চারিদিকে পাহাড় ঘেরা সবুজ প্রকৃতি দেখে যেন মন একদম হালকা ফুরফুরে হয়ে গেল। পাহাড় আর গাছে ছায়া মাখা রাস্তায় কেমন যেন স্নিগ্ধতা মিশে থাকে। সেই গুমোট আবহাওয়াটা হঠাৎ যেন উধাও হয়ে গেল। মনে পড়ে যায় গানের লাইন, গভীরে যাও আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। লেকের কাছাকাছি এসে চোখে পড়ল লেক ভিউ গেস্ট হাউস। এছাড়া চোখে পড়ল বেশ কিছু মন্দির, পরিত্যক্ত বাড়ি, উত্তম কুমারের বাড়ি। কেমন যেন পুরনো সময়ের হাওয়া মাখা, যেন ইচ্ছে হলে ডুব দেওয়া যায় ফেলে আসা সময়ের অলিতে গলিতে। আকাশের নীল হারিয়ে গেল ধূসর মেঘের কোলে। রোদ কি তবে মন ভেঙেছে? দেখা দিয়েও হারিয়ে গেল দূরে। আকাশে চোখ ভেসে ওঠে স্মৃতি মাখা নীল কাজলে। পেঁজা তুলো মেঘ যখন তুলেছিল ঢেউ আসমানি রং ঢেলে। আজ মনে মনে গুমরায় মেঘ, পাওয়া না পাওয়ার ভুলে। তাই দমকা হাওয়ায় ভেসে যায় চোখ অজান্তে দিন দুপুরে। একটু পরেই পৌঁছে গেলাম তোপচাঁচি লেক। গাড়ি বাবদ টিকিট কেটে ঢুকে পড়লাম লেকের রাস্তায়। প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে গেলাম। ভীষণ ভালো লাগলো ভেবে যে লেকের চারিদিকে ঘুরে দেখা যাবে। অনেকটা জায়গা হেঁটে ঘোরা অসম্ভব, তাই অবশ্যই গাড়ি নিয়ে যাওয়া দরকার। অসম্ভব সুন্দর এক লেক। পাহাড়ের বুকে জেগে উঠছে অসংখ্য তরঙ্গমালা। আকাশে পেঁজা তুলো মেঘ আর মৃদুমন্দ ঠান্ডা বাতাস, চোখ যেন আটকে থাকে এই অনাবিল সৌন্দর্যে। আমরা চলে এসেছি তোপচাঁচি লেক, ধানবাদের মেন সিটি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। খুব অবাক হয়ে গেছি যে ধানবাদের ওই জনাকীর্ণ শহরতলির থেকে মাত্র 35 কিলোমিটার দূরে এত সুন্দর যে একটা লেক থাকবে, সত্যি আনএক্সপেক্টেড ছিল। ভীষণ ইমপ্রেসড এই লেক দেখে। তোপচাঁচি লেক আসলে একটি আর্টিফিশিয়াল লেক। 1915 সালে পরশনাথ পাহাড়ে খনন করে এই লেকটি তৈরি করা হয়েছিল। আশেপাশে দেখা যাচ্ছে প্রচুর পাহাড় রয়েছে, তার মধ্যে সবথেকে উঁচু পাহাড় হচ্ছে পরশনাথ পাহাড়। আর এই যে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের মধ্যে বাস করে বিভিন্ন বিরল শ্রেণীর প্রাণী ও উদ্ভিদ। আর এই লেকের জল মূলত ব্যবহার হয় সেই সমস্ত উদ্ভিদ এবং প্রাণী জগৎকে বাঁচিয়ে রাখার জন্য। এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি, জলের মধ্যে প্রচুর মাছ রয়েছে। একদম সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ, একদম মিস করবেন না।
বেলা একটু বাড়ার সাথে সাথে লেকের পাশে ভিড় বাড়তে লাগলো। বেশিরভাগ মানুষই স্থানীয়। বুঝতে পারলাম ছুটির দিনে এই লেকে স্থানীয় মানুষদের বেশ ভিড় চোখে পড়ে। গরমের জন্য অনেকের মতে শীতকালে তোপচাঁচি লেক বেড়ানোর জন্য আদর্শ সময়, তবে আমার মতে জুলাই আগস্ট মাসে বর্ষাকাল হচ্ছে তোপচাঁচি লেক ঘোরার আদর্শ সময়। কারণ জল থাকে প্রচুর আর চারপাশের প্রকৃতির সবুজতা যেন একটু বেশিই থাকে। তাই তোপচাঁচি লেক দেখতে এলে আমার মতে বর্ষাকালেই আসবে। লেকের আশেপাশে কত চেনা অচেনা গাছের সারি। লেকের পান্না সবুজ জলের সাথে গাছের গাঢ় সবুজের এক অদ্ভুত সুন্দর কম্বিনেশন। আমার মতে শুধু এই লেক ঘুরে দেখলেই ধানবাদ ঘোরা সার্থক, আর কিছু না দেখলেও কোনো আক্ষেপ থাকবে না। প্রায় 214 একর জায়গা জুড়ে রয়েছে বিস্তৃত এই জলাশয়। এছাড়া জলাশয়ের চারপাশে আপনি 4 হুইলার বা 2 হুইলারে ঘুরে বেড়াতে পারেন এই লেকের চারধার। শুধুমাত্র পর্যটকরা নয়, এখানকার স্থানীয় বাসিন্দারা উইকেন্ডে বা পিকনিক করতে এই লেকে ভিড় জমান। প্রায় 1 ঘন্টা হয়ে গেল। সত্যি বলতে কি এতটা সময় বুঝতেও পারছি না, আর ইচ্ছেও করছে না এই সুন্দর পরিবেশে কাজ ছেড়ে চলে যেতে। পান্না সবুজ জল, চারিদিকে গাছ আর পাহাড়, তরঙ্গের পর তরঙ্গ। ইচ্ছে করে এই গাছের ছায়ায় বসে এই প্রকৃতির রূপ দেখে কাটিয়ে দিই সারাটা দিন। তাই নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে, সবুজে সবুজে হারিয়েছি আজ, হারাবে কি তুমি ভুলে গিয়ে কাজ? সত্যি যদি হারাতে পারতাম, এখানে বসেই কাটিয়ে দিতাম বেশ কয়েকদিন। ভীষণ সুন্দর। লেকের একদম ভেতরে কোনো দোকান নেই। ঘুরে বেড়াচ্ছেন এক আইসক্রিমওয়ালা। ঠান্ডা ঠান্ডা আইসক্রিমে শরীর মন একদম ঠান্ডা হয়ে গেল। লেক থেকে বেরিয়েই চোখে পড়ে উত্তম কুমারের বাড়ি। সেই উত্তম কুমার যার রোম্যান্টিক লুক আর অভিনয়ে মুগ্ধ হয়েছিল গোটা একটা প্রজন্ম, এখনো যাকে মহানায়ক বলেই বাঙালি চেনে। বাড়ির মালিকানা পরিবর্তন হয়েছে, অবস্থা একদম পরিত্যক্ত।
খারাপই লাগলো এই বাড়ির এই শোচনীয় অবস্থা দেখে। এখান থেকে আমরা চলে গেছিলাম মাইথন ড্যাম দেখতে। সে গল্প শোনাবো নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ, আর অবশ্যই প্রেস করুন বেল আইকন। সাথে চাই আপনাদের সহযোগিতা আর পাশে থাকা। তাই অনেক অনেক ধন্যবাদ।